কাজী নজরুল ইসলাম এই নামটা শুনলে আমাদের মাথায় প্রথমেই আসে বিদ্রোহী কবি অথবা বাংলাদেশের জাতীয় কবির পরিচয়। ঠিক। কিন্তু এই বিশাল পরিচিতিগুলোর আড়ালে আসল মানুষটা কেমন ছিলেন? আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে তিনি শুধু কবি ছিলেন না, একাধারে সুরকার, ঔপন্যাসিক, সাংবাদিক এবং একজন গভীর চিন্তাবিদ ছিলেন। অনেক কিছু। আজকের এই গভীর আলোচনায় আমরা এই সব পরিচয়কে এক সুতোয় গেঁথে সেই মানুষটাকে আবিষ্কারের চেষ্টা করব, যার জীবনটাই ছিল সংগ্রাম আর সৃষ্টির এক অবিশ্বাস্য গল্প। চলুন শুরু করা যাক। ঠিক তাই। তার আবির্ভাবকে প্রায়ই ধূমকেতুর সাথে তুলনা করা হয়, আর সেটা শুধু তার প্রতিভার জন্য নয়, তার প্রভাবের জন্য। আমরা শুধু তার কাজগুলো কি ছিল সেটা দেখব না, বরং বোঝার চেষ্টা করব কোন সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি আর ব্যক্তিগত অভিজ্ঞতা তাকে বর্ধমানের এক গ্রামের দুখুমিয়া থেকে সমগ্র বাংলার বিদ্রোহী বিবেক আর মানবতার এক মূর্ত প্রতীক করে তুলেছিল। মানে তার লড়াইটা ঠিক কোথায় ছিল? হ্যাঁ, সেটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তাহলে শুরুটা করা যাক সেই দুখুমিয়া নামটা দিয়েই। বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্ম, কিন্তু ছোটবেলার এই ডাকনামটা কেমন যেন তার সারা জীবনের একটা পূর্বাভাস দিয়ে দেয়। একদম। এই দুঃখের অভিজ্ঞতাগুলোই কি তাকে এতটা সংবেদনশীল করে তুলেছিল? একদম। বিষয়টা শুধু নামের মধ্যে সীমাবদ্ধ ছিল না। খুব অল্প বয়সে বাবাকে হারানো, পরিবারের দায়িত্ব নেওয়া, চরম দারিদ্র্য, এগুলো ছিল তার নিত্যদিনের সঙ্গী। জীবিকার জন্য তিনি যা করেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, লেটো দলের জন্য গান লেখা। লেটো দল? হ্যাঁ, এই লেটো দল ছিল গ্রামের সাধারণ মানুষের বিনোদনের জন্য এক ধরনের লোকনাট্যের আসর। এখানেই তিনি প্রথম সরাসরি দর্শকের নাড়ি বুঝতে শেখেন কিভাবে সহজ কথায়, সুরে মানুষের মনে দাগ কাটতে হয়। আর পরে তো রুটির দোকানেও কাজ করেছেন। হ্যাঁ, রুটির দোকানেও কাজ করেছেন। এই সব অভিজ্ঞতা তাকে বই পড়ে শেখা বুদ্ধিজীবী নয়, বরং মাটির কাছাকাছি থাকা একজন শিল্পী করে তুলেছিল। অর্থাৎ তার বিদ্রোহটা কোনো তাত্ত্বিক বা বই পড়া বিদ্রোহ ছিল না, এটা ছিল জীবন দিয়ে উপলব্ধি করা এক বাস্তব অভিজ্ঞতা। ঠিক তাই। আর সেই অভিজ্ঞতারই কি সবচেয়ে বড় বিস্ফোরণ আমরা দেখি ১৯২১ সালে, যখন বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হলো। এর আগে তো অনেকেই ব্রিটিশদের বিরুদ্ধে লিখেছেন তো বটেই। নজরুলের কবিতার ঠিক কোন দিকটা পাঠককে এতটা নাড়া দিয়ে গেল? ভাষার ব্যবহার নাকি ভাবনার গভীরতা? আসলে দুটোই। আর দুটোই এমনভাবে মিশে গিয়েছিল যা বাংলা সাহিত্য আগে কখনো দেখেনি। আচ্ছা। প্রথমত, ভাবনার দিকটা দেখুন। তিনি শুধু ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেননি, তিনি সব ধরনের শোষণ, অবিচার, ধর্মীয় গোঁড়ামি, সামাজিক প্রথা সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সবকিছুর বিরুদ্ধে? হ্যাঁ, কবিতার মধ্যে তিনি একসঙ্গে ইসলাম, হিন্দু ও গ্রিক পুরাণ থেকে চরিত্র আর প্রতীক ধার করছেন। এটা ছিল এক অবিশ্বাস্য রকমের সাহসিক পদক্ষেপ। আর ভাষা? আর দ্বিতীয়ত, ভাষা। আমি এই উত্তম পুরুষের এমন বলিষ্ঠ আত্মবিশ্বাসী ব্যবহার বাংলা কবিতায় নতুন ছিল। শব্দের ঝংকার, ছন্দের গতি সব মিলিয়ে কবিতাটা পড়ার জিনিস না হয়ে একটা শোনার এবং অনুভব করার বিষয়ে পরিণত হয়েছিল। মানে এটা ছিল পরাধীন, হতাশ এক জাতির জন্য আত্মপরিচয়ের এক প্রচণ্ড শক্তিশালী ঘোষণা। একদম। এখানেই বিষয়টা সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। একদিকে তার কলমে এমন বিদ্রোহের আগুন, অন্যদিকে তার সুরের জগতে তিনি আশ্চর্য রকম কোমল, সুরেলা। প্রায় ৪,০০০-এর বেশি গান তিনি রচনা আর সুর করেছেন। সংখ্যাটা অবিশ্বাস্য। এই সংখ্যাটা শুনলেই অবাক হতে হয়। এটা কি শুধু তার অসাধারণ প্রতিভা, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য ছিল? আমার মনে হয় এটা নিছক প্রতিভার প্রকাশ ছিল না, এর পেছনে একটা স্পষ্ট মিশন ছিল। মিশন? হ্যাঁ। ভাবুন, সেই সময়ে গ্রামোফোন কোম্পানিগুলোর দাপট বাড়ছে, কিন্তু বাংলা গানের ভাণ্ডার খুব সীমিত। বেশিরভাগই হয় পুরনো লোকগান, নয়তো বিদেশি সুরের নকল। ঠিক। নজরুল এই শূন্যস্থানটা পূরণ করতে চেয়েছেন। তিনি দেখেছেন যে গানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো অনেক সহজ এবং এর একটা বাণিজ্যিক সম্ভাবনাও আছে। তিনি সচেতনভাবে একটা স্বনির্ভর বাংলা গানের ইন্ডাস্ট্রি তৈরি করতে চেয়েছিলেন। বাহ! তার মানে তিনি শুধু শিল্পী ছিলেন না, একজন সংস্কৃতির নির্মাতাও ছিলেন। এক কথায় তাই। কিন্তু আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে, তিনি যখন ইসলামী গজল লিখছেন, ঠিক সেই সময়ে আবার শ্যামাসঙ্গীত রচনা করছেন, তখনকার ধর্মীয়ভাবে বিভাজিত সমাজে এটা কতটা গ্রহণযোগ্য ছিল?
এটা খুব ভালো একটা প্রশ্ন। কোনো বাধার মুখে পড়তে হয়েছিল কি তাকে? বাধার মুখে তো পড়তেই হয়েছে। দুই পক্ষ থেকেই তাকে সমালোচনা শুনতে হয়েছে, কিন্তু তিনি এসবে কান দেননি। না, তার কাছে বিষয়টা ছিল খুব সহজ। তিনি দুই সংস্কৃতিকেই নিজের বলে মনে করতেন। ভাবুন, একদিকে তিনি লিখছেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, অন্যদিকে তিনিই লিখছেন শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। একই মানুষ, একই কলম। হ্যাঁ, তিনি আসলে গানের মাধ্যমে দুই সম্প্রদায়ের মধ্যে একটা সেতু তৈরি করতে চেয়েছিলেন। গজলকে বাংলায় জনপ্রিয় করা, আবার হিন্দু ভক্তমূলক গানে নতুন মাত্রা যোগ করা। এই দুটো কাজই তিনি করেছেন। এটাই ছিল তার সমন্বয়বাদী চেতনার সেরা উদাহরণ। কবি আর সুরকারের পরিচয় তো আমরা জানলাম, কিন্তু আমরা তাকে কবি হিসেবেই বেশি চিনি। তার গদ্য নিয়ে তেমন আলোচনা হয় না। ঠিক, হয় না বললেই চলে। অথচ আমাদের সোর্সগুলো বলছে তিনি 3টে গুরুত্বপূর্ণ উপন্যাস লিখেছেন: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। এর মধ্যে বাঁধনহারা নাকি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। হ্যাঁ, পত্রোপন্যাস। তিনি এই ফর্মটা কেন বেছে নিয়েছিলেন? এটা একটা দারুণ প্রশ্ন, কারণ আঙ্গিকটা এখানে খুব গুরুত্বপূর্ণ। চিঠির মাধ্যমে লেখা উপন্যাস মানে এখানে কোনো একজন সর্বজ্ঞ লেখক ঘটনা বর্ণনা করছেন না, বরং চরিত্ররাই কথা বলছে। একদম বিভিন্ন চরিত্র তাদের নিজেদের ভাষায়, নিজেদের দৃষ্টিকোণ থেকে কথা বলছে। এই ফর্মটা নজরুলকে সুযোগ করে দিয়েছিল প্রচলিত সামাজিক আখ্যানের বাইরে গিয়ে সরাসরি চরিত্রের ভেতরে দ্বন্দ্ব, তাদের মনস্তত্ত্ব, প্রেম আর স্বাধীনতা নিয়ে তাদের বিদ্রোহী ভাবনাগুলোকে তুলে ধরতে। মানে এটাও তার বিদ্রোহী সত্তারই আরেকটা প্রকাশ। অবশ্যই, উপন্যাসের আঙ্গিক নিয়ে একটা প্রথাবিরোধী নিরীক্ষা। আর অন্য উপন্যাসগুলো, যেমন মৃত্যুক্ষুধার কথা বলা হয়েছে, যেখানে তিনি দারিদ্র্য আর ধর্মান্তরের মতো খুব স্পর্শকাতর বিষয় এনেছেন। হ্যাঁ, মৃত্যুক্ষুধা আরও গভীর আর বাস্তবধর্মী। এটা শুধু কৃষ্ণনগরের দরিদ্র খ্রিস্টান সম্প্রদায়ের জীবনের বর্ণনা নয়, এর চেয়েও বড় ব্যাপার হল উপন্যাসের অন্যতম একটি চরিত্র একজন খ্রিস্টান পাদ্রী। আচ্ছা। তার দৃষ্টিভঙ্গি দিয়ে নজরুল ধর্ম, ক্ষুধা আর মানবতার এক জটিল সমীকরণ এঁকেছেন। সেই সময় দাঁড়িয়ে ভিন্ন ধর্মের একজন প্রতিনিধি দৃষ্টিকোণ থেকে নিজের সমাজের দিকে তাকানো এবং তাকে সহানুভূতি দিয়ে বিচার করা, এটা ছিল এক অবিশ্বাস্য সাহসের কাজ। আর কুহেলিকা তো সরাসরি বিপ্লবীদের জীবন নিয়ে লেখা। হ্যাঁ, যেখানে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের ছায়া পড়েছে। তার মানে তার উপন্যাসগুলোও ছিল তার রাজনৈতিক আর সামাজিক দর্শনেরই এক একটা মাধ্যম। ঠিক। এই সূত্র ধরেই তার প্রবন্ধের কথায় আসা যাক, বিশেষ করে রাজবন্দির জবানবন্দি। এটা তো একটা ঐতিহাসিক দলিল হিসেবে পরিচিত। অবশ্যই। ১৯২৩ সালে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত এক কবিতার জন্য তাকে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়। আদালতে দাঁড়িয়ে তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য যে লিখিত বক্তব্য জমা দেন, সেটাই রাজবন্দির জবানবন্দি। কিন্তু এটা কোনো ক্ষমা প্রার্থনা বা আইনি মারপ্যাচ ছিল না। এটা ছিল একটা প্রতিবাদ। এটা ছিল ব্রিটিশ বিচার ব্যবস্থার বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে এক জ্বালাময় সাহিত্যিক এবং রাজনৈতিক প্রতিবাদ। তিনি বিচারককে উদ্দেশ্য করে বলেছিলেন, তার বিচার যিনি করছেন সেই বিচারকেরও বিচার হবে ইতিহাসের আদালতে। ভাবা যায়, মানে তিনি আদালতকে একটা প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করেছিলেন। একদম। নিজের বিচারকে তিনি অত্যাচারী শাসকের বিচারের মঞ্চে পরিণত করেছিলেন। তার লেখার শক্তি কতটা ছিল সেটা তো ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়। হ্যাঁ, যুগবাণী বা বিষের বাঁশির মতো বইগুলো তো বাজেয়াপ্ত করা হয়েছিল। ঠিক। ব্রিটিশ সরকার তার লেখাকে ভয় পেত, কারণ তিনি সরাসরি তরুণদের মনে প্রভাব ফেলতেন। তার প্রবন্ধগুলো ছিল তলোয়ারের মতো শানিত। কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, রাজনৈতিক ভণ্ডামি, কোনো কিছুকেই তিনি ছাড় দেননি। আর এখানেই তার সাংবাদিকতার ভূমিকা চলে আসে, তাই না? হ্যাঁ, তিনি সাংবাদিকতাকেও প্রতিবাদের আরেকটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। দৈনিক নবযুগ, ধূমকেতু, লাঙ্গল এর মতো পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। ধূমকেতুর সাথে তো রবীন্দ্রনাথেরও একটা যোগসূত্র ছিল। হ্যাঁ, এটাই খুব মজার একটা ঘটনা। ধূমকেতু পত্রিকা প্রকাশের আগে নজরুল রবীন্দ্রনাথের কাছে আশীর্বাদ চাইতে গিয়েছিলেন। আচ্ছা। রবীন্দ্রনাথ শুধু আশীর্বাদই করেননি, ইনি একটি শুভেচ্ছা বাণীও লিখে পাঠিয়েছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, সেই পত্রিকাতেই আনন্দময়ীর আগমনে কবিতা ছাপানোর জন্য নজরুলকে জেলে যেতে হয়। কি আশ্চর্য! এই ঘটনাটা তার আপোষহীন চরিত্রের একটা বড় উদাহরণ। অবশ্যই। একদিকে দেশের সবচেয়ে বড় সাহিত্যিকের আশীর্বাদ, অন্যদিকে ঔপনিবেশিক সরকারের রোষানল, দুটোই তিনি অর্জন করেছিলেন। তার পত্রিকাগুলোর কি কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল?
মানে শুধু কি ব্রিটিশ বিরোধিতা নাকি আরও নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ছিল? খুব নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। যেমন তিনি যখন নবযুগ সম্পাদনা করেন তখন তিনি শ্রমিকদের অধিকার নিয়ে লিখেছেন। হুম। আবার যখন লাঙল পত্রিকা প্রকাশ করেন তখন সেটা হয়ে ওঠে কৃষক শ্রমিকদের মুখপত্র। নামটাই তো প্রতীকী। তার মানে তার সাংবাদিকতা কোনো নিরপেক্ষতার ভান করত না। না, এটা ছিল সরাসরি মেহনতি শোষিত মানুষের পক্ষে একটা স্পষ্ট অবস্থান। এই সব কিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, তিনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেছেন, প্রথা ভাঙার চেষ্টা করেছেন। সব সময়। আমাদের সোর্সগুলোতে তার কিছু মাইল ফলক প্রথমের কথা বলা আছে। যেমন অনেকেই হয়তো জানেন না যে তার প্রথম প্রকাশিত রচনা কিন্তু কবিতা ছিল না, ছিল একটা গল্প, বাউন্ডেলের আত্মকাহিনী। ঠিক। আবার তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যেখানে মাত্র 12টি কবিতা ছিল। ভাবুন, এই 12টা কবিতার মধ্যেই ছিল বিদ্রোহীর মতো কবিতা, যা বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দেয়। আর আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেই 1919 সালে যখন সমাজ অনেক বেশি রক্ষণশীল, হ্যাঁ, তখন তিনি মুসলিম নারী জাগরণের পক্ষে একটি প্রবন্ধ লেখেন, তুর্ক মহিলার ঘোমটা খোলা। সেই সময় দাঁড়িয়ে এমন একটা বিষয়ে লেখা রীতিমতো বৈপ্লবিক ছিল। এই প্রথমের তালিকা দেখলেই বোঝা যায় কত অল্প সময়ে তিনি কত বিচিত্র ধারায় তার ছাপ রেখে গেছেন। তার মানে আমরা একজন বহুমাত্রিক মানুষকে দেখছি। একদিকে তিনি সমাজের জন্য লিখছেন, বিদ্রোহ করছেন, জেলে যাচ্ছেন, আবার অন্যদিকে সুরের জগতে ডুব দিয়ে প্রেম আর ভক্তির গান তৈরি করছেন। এই দুই সত্তাকে তিনি কিভাবে এক জীবনে ধারণ করলেন? এবং এই কারণেই তিনি আজও এত প্রাসঙ্গিক। তার মধ্যে যে আপাতদৃষ্টিতে দুটো বিপরীত সত্তা, একদিকে কঠোর বিদ্রোহী, অন্যদিকে কোমল প্রেমিক, এটাই তাকে অনন্য করে তুলেছে। তিনি বুঝেছিলেন শোষণ আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা যেমন জরুরি, তেমনি মানুষের ভেতরে সৌন্দর্য, প্রেম আর আধ্যাত্মিকতার চর্চাও জরুরি। একটা আরেকটার পরিপূরক। আর এই দর্শন থেকে তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির স্বপ্ন দেখেছেন এবং আজীবন শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। 1972 সালে স্বাধীন বাংলাদেশে তাকে নিয়ে আসা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। এটা ছিল তার আজীবনের দর্শনেরই একরকম রাষ্ট্রীয় স্বীকৃতি। তাহলে এই সবকিছুর নির্যাসটা কি? যদি একটা শব্দে তার দর্শনকে ধরতে হয়, সেটা কি হবে? সাম্য। একদম। তার মূল দর্শন ছিল সাম্য। তিনি কোনো নির্দিষ্ট ধর্ম, সম্প্রদায় বা গোষ্ঠীর কবি ছিলেন না। তিনি ছিলেন মানুষের কবি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। ঠিক, এই লাইনগুলো শুধু কবিতার লাইন নয়, এটা একটা জীবন দর্শন। তিনি ধর্ম, বর্ণ, গোত্রের ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছিলেন। তার কাছে মানবতার চেয়ে বড় কোনো পরিচয় ছিল না। আর এটাই ছিল তার সব বিদ্রোহ, সব সৃষ্টির মূল চালিকা শক্তি। আর এটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের ভাবনার বিষয় হয়ে থাকতে পারে। যে পৃথিবীতে আমরা আজও ধর্ম, বর্ণ বা জাতি নিয়ে এত বিভক্ত, যেখানে এত বিভেদ, সেখানে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলামের এই সহজ কিন্তু সবচেয়ে জরুরি দর্শন যে মানুষের ওপরে আর কিছু নেই, তাকে আমরা আমাদের জীবনে, আমাদের সমাজে কতটা ধারণ করতে পারছি।